এসআইআর ইস্যু এত বড় হতোই না। তারা যে রাজ্যে কাজ করতে আসছেন সেই রাজ্যের গ্রাউন্ড রিয়েলিটি কি সেটা না জেনে যদি কোনো নির্বাচন কমিশন কাজ করতে আসেন, যোগ্যতাই নেই কাজ করার। মাননীয় মুখ্যমন্ত্রী যে কোর্টে গেলেন তাতে তো বিপদ বাড়লো। তাহলে এই যে নির্বাচন কমিশন আসলে বিজেপির হয়ে কাজ করছে, যে এই অভিযোগটা একাংশ তুলছিলেন, দায়টা আসলে রাজ্য সরকারেরই। যে পশ্চিমবঙ্গের লোক হঠাৎ করে তার চাকরি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কিন্তু হঠাৎ করে তার দুর্গাঙ্গনের প্রয়োজন হয়ে গেল। কেন প্রয়োজন হলো? তার কারণ সে হিন্দুদেরও কাজ দিতে পারেনি। 2026-এর বিধানসভা নির্বাচন অনেকেই বলছে একেবারে বাংলায় হাড্ডাহাড্ডি লড়াই, 11-র মতো নাকি পরিবর্তনের হাওয়া। আমরা কথা বলবো বিশিষ্ট অভিনেতা বাদশা মৈত্রর সঙ্গে। এবারের ভোটের যা ইস্যু আমরা দেখছি, এসআইআর আছে, তার আগে আমরা দেখেছি যে বাঙালি খেতাও অভিযান হয়েছে, যে সেই বাঙালি অস্মিতাকে রাজনীতির ময়দানে কাজে লাগানোর যে চেষ্টা আমরা দেখেছি, শাসক দলের মধ্যেও সেটা দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় শাসক নেত্রী, তৃণমূল নেত্রী, তিনি মঞ্চে উঠে বারবার সেই প্রসঙ্গ তুলেছেন, বাঙালি অস্মিতার কথা তিনি বলেছেন। তারই সঙ্গে রয়েছে সাম্প্রদায়িক রাজনীতি। সেটা আমরা মূল যে দুই এই মুহূর্তে শক্তিধর রাজনৈতিক দল বাংলার বুকে, দুইটি দলকেই আমরা সমানভাবে তাল মিলিয়ে করতে দেখেছি। কারণ একদিকে যদি হিন্দু বাঁচানোর কথা বিজেপি বলে থাকে, অন্যদিকে তৃণমূলকেও আমরা দেখেছি একটা নরম হিন্দুত্বের পথে হাঁটতে। জগন্নাথ মন্দির থেকে শুরু করে মহাকাল মন্দির বানানোর যে একটা ঘোষণা শিলিগুড়িতে, ওইরকম একটা বিপর্যয় উত্তরবঙ্গে আমরা গত বছর দেখলাম। কিন্তু সেইখানে গিয়ে সেই বিপর্যয়ের ক্ষতিপূরণ বা কিভাবে কি ঠিক করা যায় সেই পরিস্থিতি, সেটা না বলে একটা মহাকাল মন্দিরের ঘোষণা করা হলো দুর্গাঙ্গন নিউ টাউনে। এই পরিস্থিতিতে আপনার কি মত? আসলে ভোটটা ইস্যু কি হওয়া উচিত? এসআইআর এর মতো এরকম বড় ইস্যু রয়েছে। দেখো, বাঙালি অস্মিতা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন আমি বুঝতে পারছি না। মানে যিনি তার নিজের সরকারের কর্মচারীদের, তারা যখন তাদের প্রাপ্য পাওয়ার জন্য মিটিং মিছিল করে আদায় করার জন্য, যিনি মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী তার নিজের কর্মচারীদের বলতে পারেন যে ঘেউ ঘেউ করবেন না, এই ঘেউ ঘেউ করবেন না যাদের বলেছিলেন তাদের প্রায় প্রায় 95% বাঙালি। তাহলে আমি যদি তোমার সঙ্গে এই ভাষায় কথা বলি, তাহলে আমার মুখে কি বাঙালি অস্মিতার কথা মানায়? মানায় না। যে 26,000 ছেলে মেয়ে চাকরি চলে গেল একদম প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে, তারা তো বাঙালি। তাহলে বাঙালি অস্মিতার কথা মানায়? মানায় না। আমি আবার আমার এই বাঙালি অস্মিতা বলো আর এসআইআর বলো, এই পুরো বিষয়টা একদম মূল যে বিষয়ের উপর নির্বাচন হওয়ার উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমার ধারণা মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তর দেওয়ার মতো কিছু নেই। তাই উনি নির্বাচনের শেষ দিন পর্যন্ত এই কথাগুলোকে টেনে নিয়ে চলেছেন। এসআইআর ইস্যু এত বড় হতোই না। আমার তো সবার কাছে প্রশ্ন এটা, মাননীয় মুখ্যমন্ত্রী যে কোর্টে গেলেন তাতে তো বিপদ বাড়লো। কোর্টে গিয়ে উনি কি করলেন? কোর্টে গিয়ে যেটা হলো, বিচারকরা এলেন, তাতে বিচার ব্যবস্থার উপর নিশ্চয়ই প্রভাব পড়েছে। এতজন বিচারক এই পরিশ্রম করে কাজটা করছেন, এবং বিচারকরা যেটা বলবেন সেটা শেষ কথা, ফাইনাল, এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন। কিন্তু তা না করে যখন প্রথম তার কাছে তার কর্মচারীদের চাওয়া হয়েছিল, যেটা সমস্ত স্টেট তার কর্মচারীদের নির্বাচন কমিশনকে প্রোভাইড করে থাকেন, যোগ্য কর্মচারীদের, তারা যদি কাজটা করতেন, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা হচ্ছে, ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায়, মুখার্জি মুখোপাধ্যায়, এই ইস্যুটা তৈরি তো হতো না। যেহেতু তারা তাদের লোকেদের দেননি, নির্বাচন কমিশনের বাইরে থেকে লোক আনিয়েছে, যথারীতি যে ভুলগুলো করার তারা ভুলটা করেছে, এবং তারপর সেটা কোর্টে গেছে। এই কোনো কিছু হতো না যদি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থে নির্বাচন কমিশনকে তার সরকারের দায়িত্বপূর্ণ যোগ্য কর্মচারী প্রোভাইড করতেন, যেটা চাওয়া হয়েছিল। তাহলে এত এত লোককে লাইনে দাঁড়াতে হতো না, লজিক্যাল ডিসক্রিপেন্সির কথাও আসতো না, যেগুলো অন্য কোনো স্টেটে আসেনি। কেরালায় মুসলিমদের সংখ্যা পশ্চিমবঙ্গ থেকে বেশি। রাজ্য সরকারের দায়িত্ব নাগরিককে যথাযথ যা যা কাগজপত্র প্রোভাইড করা। আমাদের সরকার যদি আমার গরিব মানুষ, সাধারণ মানুষকে সেগুলো সব প্রোভাইড করত এবং যোগ্য সঠিক কর্মচারী দিয়ে দ্বারা কাজটা সম্পন্ন হতো, তাহলে তো গন্ডগোলই হতো না। তাহলে গন্ডগোলটাকে এই কারণে তৈরি করা হলো
যাতে 26,000 ছেলে মেয়ের চাকরির কথাটা না ওঠে, যাতে আরজি করের কথা না ওঠে, যাতে ওয়াক অফের কথা না ওঠে, যাতে ওবিসি কথা না ওঠে, যাতে ডিএর কথাটা না ওঠে, যাতে কন্ট্রাকচুয়াল জব কেন পশ্চিমবঙ্গে বেড়ে যাচ্ছে সে কথা না ওঠে, পশ্চিমবঙ্গে কেন এত পরিযায়ী শ্রমিক, কেন এত লোককে বাইরে চলে যেতে হচ্ছে সে কথা না ওঠে, কেন পশ্চিমবঙ্গের গ্রামগুলো একের পর এক পুরুষ শূন্য হয়ে যাচ্ছে যাতে সে কথা না ওঠে, কেন পশ্চিমবঙ্গে হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সে কথা যাতে না ওঠে, কেন হাজার হাজার স্কুলে টিচার প্রায় নেই বললেই চলে সে কথাগুলো না ওঠে, এই এতগুলো কথা যাতে না ওঠে তার জন্য কি প্রথম থেকে প্ল্যান করে নিজেদের কর্মচারী না দিয়ে নির্বাচন কমিশনকে বাধ্য করা হয়েছিল বাইরে থেকে লোক আনতে এবং এই জটিলতা সৃষ্টি করার জন্য? রুট তো একটাই। আমি একজন বাঙালি হিসেবে জানি মুখার্জি আর মুখোপাধ্যায় এক, কিন্তু সাউথের কেউ সেটা নাই জানতে পারে। তাহলে আমি যদি আমার কর্মচারীকে এই কাজটা করতে দিই তাহলে তো গন্ডগোলটাই উঠতো না, যে গন্ডগোলটা হয়েছে সে গন্ডগোলটা হতো না। তাহলে দায়টা কাকে নিতে হবে? তাহলে এই যে নির্বাচন কমিশন আসলে বিজেপির হয়ে কাজ করছে, যে এই অভিযোগটা একাংশ তুলছিলেন, সেটা নয়, আপনি বলছেন আসলে সমস্যাটা বা আসলে দায়টা আসলে রাজ্য সরকারেরই বা দেখুন, মমতা নির্বাচন বন্দ্যোপাধ্যায়ের? কমিশনের দায় 100%। তার কারণ তারা যে রাজ্যে কাজ করতে আসছেন সেই রাজ্যের গ্রাউন্ড রিয়েলিটি কি সেটা না জেনে যদি কোনো নির্বাচন কমিশন কাজ করতে আসেন তাহলে তার এখানে যোগ্যতাই নেই কাজ করার। আর আপনি মনে করেন বিজেপির অঙ্গুলি হেলনে করছে নির্বাচন কমিশন এগুলো? দেখুন, বিজেপির অঙ্গুলি হেলনে শাসক দল, সেটা পশ্চিমবঙ্গ বলুন কেন্দ্র বলুন, তাদের প্রভাব অবশ্যই থাকে এবং এখানেও আছে, এতে কোনো সন্দেহ নেই। যে কোনো প্রতিষ্ঠানে বিভিন্নভাবে থাকে, হ্যাঁ। বিভিন্নভাবে থাকে, বিভিন্ন ফর্মে থাকে। কিন্তু তার যারা বিরোধী, এখানে পশ্চিমবঙ্গ যদি বিজেপির বিরুদ্ধে যারা, তারা শাসক দল, তার কাজটা কি? এই বিজেপির বা নির্বাচন কমিশনের কনস্পিরেসিকে আটকে দেওয়া। কি করে আটকে দেওয়া? পথ তো একটাই। আমি যদি আমার যোগ্য লোকেদের এখানে প্রোভাইড করতাম তাহলে বিজেপি বা নির্বাচন কমিশন চাইলেও এই ঘটনা ঘটাতে পারতো না, কিন্তু আমি প্রোভাইড করিনি, তাই তারা সুযোগ পেয়েছে বাইরে থেকে লোক আনার, তাই সুযোগ পেয়েছে কোর্টে যাওয়ার, তাই মাননীয় অনারেবল সুপ্রিম কোর্ট আজকে এইখানে জিনিসটাকে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, যেটা কোনো স্টেটে হয়নি। যে কোনো বিষয় দেখুন, আমাদের রাজ্যে একটা গ্যালারি শো হয়। এই যে 100 দিনের কাজ দীর্ঘদিন মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে মঞ্চে দাবি করেছেন, আপনি কখনো দেখেছেন যে তারা কোর্টে গিয়েছে? কোর্টে গেলেন কে? কিন্তু আবার বাংলাকে বঞ্চনার কথা কোর্টে গেলেন বলেছেন। কে? বিকাশ ভট্টাচার্য। তারা গেলেন দিল্লিতে, পার্লামেন্টে গেলেন, মন্ত্রীর সঙ্গে দেখা করলেন। তারা তো এটা মালিক নয়। কোর্ট যখন বলল দিতে হবে, দিল্লির সরকার দিতে বাধ্য, তখন বাংলার জয়। দিতে বাধ্য। তাহলে এই যে আমি কোর্টে যাব না কিন্তু দীর্ঘদিন 100 দিনের কাজ বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ, এই প্রচারটা চালিয়ে এলাম, তাতে তার রাজনৈতিক ফায়দা হচ্ছে, কিন্তু মানুষের কি হচ্ছে? তা না করে উনি যদি 3 বছর আগেই কোর্টে চলে যেতেন এবং সেখান থেকে রায়টা আদায় করে আনতেন তাহলে এই মানুষগুলো 100 দিনের কাজের টাকা পেয়ে যেত। এবং যদি উনি ওনার প্রশাসনের দলের এই সব কাজ নিয়ে যে দুর্নীতি হচ্ছে তা আটকাতে পারতেন তাহলে কাজের টাকা আটকাতো না। আমি আবারও বলছি যে এসআইআর নিশ্চয়ই বড় ইস্যু, এতে কোনো সন্দেহ নেই। আজকে এসআইআর এর মাধ্যমে যে মানুষগুলো বিপদের মধ্যে পড়েছে তাদের কি বিপদ হচ্ছে এটা তারাই জানে, কিন্তু সরকারের তো দায় ছিল তারা যাতে সেই বিপদের মধ্যে না পড়ে, সরকারের কাছে সুযোগ ছিল। কোথাও কি এই আতঙ্ক, এই ভীতিটা তৈরি করে কি রাজনৈতিক ফায়দা তোলারই একটা মানে চেষ্টা 100 বার, হয়েছে? এতে সন্দেহ, এখানে আর সন্দেহ কোথায় আছে? আমি তো বললাম এতগুলো বিষয়, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, কাজ, এই সবকিছু আমি দিতে পারবো না, তাহলে আমি কি বলবো প্রচারে গিয়ে? মানুষ তো প্রশ্ন করবে, তখন বলবো এসআইআর, আর কোনো কথা যাতে আমাকে কেউ বলতে না পারে। মানুষকে এমন একটা যন্ত্রণার মধ্যে দিয়ে নিয়ে যাও যাতে মানুষ অন্য কিছু ভাবতেই না পারে, শুধু এসআইআর ভেবে ভোট দেয়। তো এই যে এমন একটা জটিল পরিস্থিতি রাজনীতিতে, মানুষ কি বুঝতে পারবে? কারণ সাম্প্রদায়িক যে বিভেদ, যে সাম্প্রদায়িক একটা রাজনীতি মাথাচাড়া দিয়েছে, এই মুহূর্তে সেটা একদম প্রকট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। প্রকট বললে কম বলা হয়, মারাত্মক। হ্যাঁ। মানে দেখুন, ভোটের আগে আমরা আলোচনা করতাম যে বিষয়গুলো নিয়ে, কল কারখানা, জমি নীতি কি হবে, শিল্প নীতি কি হবে, তার কোনো আলোচনা আপনি শুনতে পান আজকে? কৃষি হবে না শিল্প হবে? হ্যাঁ, কোনো আলোচনা নেই আর। আজকে আলোচনা হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, এবং নেতারা প্রমাণ করার চেষ্টা করছেন কে কত বড় হিন্দু, কে কত বড়, কে কটা মন্ত্র জানে, কে কটা কি সব ঠাকুর দেবতার নাম জানে, এটা প্রমাণ করার চেষ্টা করছে। তার মানে
যা তাদের দেবার ছিল তারা তা দিতে পারেনি বলে তারা এমন কিছু অবান্তর বিষয় টেনে আনছেন যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি পশ্চিমবঙ্গে জন্মেছি, এই পশ্চিমবঙ্গে আমরা প্রত্যেকের বাড়িতে যার যার ধর্ম আমরা আমাদের মতো করে পালন করেছি, করতে দেখেছি, কোথাও কোনো অসুবিধা দেখিনি আমরা। আর যা ঘটেছে তা ব্যতিক্রম। তাহলে হঠাৎ করে পশ্চিমবঙ্গে আজকে কি হলো যে পশ্চিমবঙ্গের লোক হঠাৎ করে তার চাকরি নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কিন্তু হঠাৎ করে তার দুর্গাঙ্গনের প্রয়োজন হয়ে গেল? কেন প্রয়োজন হলো? তার কারণ সে হিন্দুদেরও কাজ দিতে পারেনি। হিন্দু ছেলে মেয়েদের চাকরি চলে গেছে, হিন্দুদের পড়া স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, হিন্দু টিচাররা স্কুলের শিক্ষক নেই, হিন্দু ছেলেমেয়েরা সাফার করছে। তাই এই কোনো কিছু দিতে না পারে আমি বলছি দুর্গাঙ্গন দিলাম তোমাদের, মহাকাল মন্দির দিলাম। ঠিক একইভাবে মাদ্রাসার শিক্ষকরা আজকে আন্দোলন করছে, একদমই আমি মাদ্রাসা আমি অ্যাফিলিয়েশন দিয়ে দিলাম, কিন্তু কোনো ফান্ড নেই, টাকা দিলাম না। কি দিলাম? আমি মুয়াজ্জিনদের ভাতা বাড়িয়ে দিলাম, মসজিদ কমিটিকে টাকা দিলাম। এবং আরেকটা বিষয় দাদা, ভোট এলেই যে ভাতার বিষয়গুলো, যে ভাতা আছে তার বাড়িয়ে দেওয়া, ভাতার টাকার পরিমাণ এবং নতুন ভাতা আনা, আমরা যুবসাথীর মতো দেখলাম। জেনজি ভোট এবারে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বোঝাই যাচ্ছে, কিন্তু এই যে ভোট এলেই ইমাম মুয়াজ্জিনদের ভাতা বাড়িয়ে দেওয়া বা পুরোহিতদের ভাতা বাড়িয়ে দেওয়া, লক্ষ্মীর ভান্ডারে ভাতা বাড়িয়ে দেওয়া, এই বিষয়গুলো দেখো, এই ভাতা বিষয়টা তৃণমূল যেভাবে দেখে আমি সেভাবে দেখবো না। মানে ভাতাটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষেরকে এগিয়ে দেওয়ার জন্য তার একটা সাপোর্ট সিস্টেম লাগে। সেটা বিভিন্ন ফর্মে হতে পারে, ক্যাশে হতে পারে, কাইন্ডে হতে পারে, বিভিন্ন ফর্মে হতে পারে, এবং কাজের মাধ্যমে হতে পারে। এই কাজের মাধ্যমে হওয়াটা সব থেকে সম্মানজনক। তাই প্রথম ইউপিএ গভর্নমেন্ট যে বামপন্থীদের, যে সিপিআইএম কে মাননীয় মুখ্যমন্ত্রী সকাল সন্ধে নানা রকম কথা বলেন, কুকথা বলেন, সেই সিপিআইএম বামপন্থীদের সমর্থনে যে প্রথম ইউপিএ গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টে 100 দিনের কাজের মনরেগা সেই সময় চালু হয়। চালু মানে কিন্তু এটি ইচ্ছাধীন নয়, আইন হয়। আইন হয় যেটা আমার দেশের জনগণের প্রাপ্য। আইন হয়েছিল বলে আজকে বিকাশ ভট্টাচার্য যখন মামলা করলেন, ওই আইনের ভিত্তিতে কোর্ট রায় দিল যে টাকাটা গভর্নমেন্টকে দিতে হবে। আইন করেছিল তারা। তৃণমূল কংগ্রেস যেটা করেছে, এই লক্ষ্মীর ভান্ডার বলুন আর যা যা দেখছেন, এটা কোনো আইন নয়, এটা তার চয়েস, ইচ্ছে। তাই দেখবেন বহু জায়গায় নেতারা বলেন চাইলে যে কোনো সময় বন্ধ করে। হ্যাঁ, নেতারা এটাই বলেন যে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার কে দেবে, আমরা না থাকলে কারা দেবে। কিন্তু 100 দিনের কাজ বা জঙ্গলের ওপর জমির অধিকার, সরকার যারাই থাকুক, যারাই চালাক, ওটা আইনি অধিকার, ওটা রয়ে গেছে, ওটা করে গেছে কংগ্রেস এবং বামপন্থীরা মিলে। যতগুলো এই জাতীয় কাজ আজকে বলুন প্রথম ইউপিএ গভর্নমেন্ট করেছিল, বিশেষ করে 100 দিনের কাজ বারবার করে যে কথাটা উঠে আসে, সেটা আইন তৈরি হয়েছিল। যে সরকার পাল্টে যাবে, দল পাল্টে যাবে, আইনটা থাকবে, লোকে সুবিধাটা পাবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ভাতাগুলো একটাও কি আইন করেছেন? পরে গভর্নমেন্ট সে দিতে পারে, নাও দিতে পারে, এই সরকার দিতে পারে, নাও দিতে পারে, কোথাও হেরে গেলে সেই অঞ্চলে সে ভাতা না পাঠাতে পারে। তার মানে আমি তোমাকে সবসময় আমার মুখাপেক্ষী করে রাখবো, তোমাকে জহুজুর করতে হবে, তাহলে তোমার ঘরে টাকাটা ঢুকবে, তোমার আইনি অধিকার নেই। এইখানে আমার আপত্তি। ভাতা 100 বার দিতে হবে, কিন্তু ভাতার ফর্মে নয়। এটা কোনো আমার দেশের সাধারণ গরিব মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, বাসস্থান এটা দেওয়া আমার অধিকার, আমার দায়িত্ব, সরকারের দায়িত্ব, দায়। আমি সেই দায়টা পালন করতে বাধ্য। আমি তোমায় দয়া করছি না। এবং যাদের এটা নেই তারা এটা পাওয়ার দাবি আছে, তাদের অধিকার আছে, সংবিধান অনুযায়ী অধিকার আছে। তাই তোমাকে আইন প্রণয়ন করতে হবে যাতে সরকার যেই চালাক এইগুলো সে পায়। এবং তার সঙ্গে আরো বিভিন্ন রকম মডেল তৈরি হচ্ছে, স্বাস্থ্যের মডেল, অমুক মডেল, কোন আর কেন্দ্রে অমুক অমুক লোক, এত হাজার লোক পরিষেবা পাচ্ছে। কেউ পরিষেবা দিতেই পারেন, অন্যায় কিছু না, ভালো জিনিস, মানুষ পরিষেবা পেলে তো ভালো। কিন্তু সব সাংসদের কি সেই ক্ষমতা আছে, সেই টাকা আছে, সেই টাকার জোর আছে? এটা তো ইচ্ছাধীন হয়ে গেল। আমার 4টি টাকা আছে, আমি 4টে লোককে এখানে পরিষেবা দেবো, তোমার নেই, তুমি দিতে পারবে না। আবার সে কিন্তু ইচ্ছের উপর দাঁড়িয়ে আছে, আইন নেই কোনো।
দুয়ারের সরকার বলে এবারে ইস্তেহারে, ভোটের ইস্তেহারে শাসক দল তৃণমূল কিন্তু এই বিষয়টা রেখেছে। সরি, দুয়ারে সরকার বলছি, দুয়ারে স্বাস্থ্য এমন একটা বিষয়, যেটা আপনি যেটা ইঙ্গিত করতে চাইছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে স্বাস্থ্য মডেলটি ডায়মন্ড হারবারে যে মডেল রয়েছে এবং নন্দীগ্রামে কয়েকটি গুটি কয়েক জায়গায় দেখে দেখে সেগুলি বিষয়টাকে বাড়ানো হচ্ছে, কিন্তু সেটাকে যে এবারে একদম সরকারিভাবে বিষয়টাকে চালু করা হবে, এটা একটা ইঙ্গিত পাওয়া গেছে ওই ইস্তেহারে। দেখুন, প্রথম কথা স্বাস্থ্য বিষয়টা একটু যারা মানে আমি এক্সপার্ট নই, কিন্তু একটু একটু বইপত্র পড়ে বলছি যে সারা পৃথিবীতে স্বাস্থ্যের যে মডেলটা তার বেসিকটা হচ্ছে জনস্বাস্থ্য। সেই অঞ্চলে, সেই রাজ্যে, সেই দেশে স্বাস্থ্য ব্যবস্থা ভালো হয় যেখানে একদম গ্রামীণ স্তরে জনস্বাস্থ্যর একটা ভালো পরিকাঠামো আছে। দরজায় দরজায় গিয়ে আপনি টিকা দিয়ে ভ্যাকসিন দিতে পারেন, ইনজেকশন দিতে পারেন, কিন্তু আপনাকে যদি স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে হয় তাহলে এক ধরনের ব্লক লেভেল থেকে যে হেলথ সেন্টারগুলো আছে আপনাকে সেইখান থেকে শুরু করতে হবে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়, বেশিরভাগ ব্লকে হেলথ সেন্টার তালা দেওয়া থাকে, খোলে না, এবং ডাক্তারের অভাব, জেলা হাসপাতাল, ডাক্তারের অভাব। এবার একটা কথা আপনাকে বুঝতে হবে, আমি একটা সুপার স্পেশালিটি বিল্ডিং বানিয়ে দিলাম, আপনি জানেন না ভেতরে পরিষেবা কি আছে। আমি কার্ড দিলাম কিনা স্বাস্থ্যসাথী, একটা মানুষ পুরুলিয়া প্রত্যন্ত অঞ্চল থেকে একটা ক্রিটিক্যাল রোগে কলকাতা আসতে তার যে খরচ, যে সময়, যে লোকবল, অর্থবল, তার বেশিরভাগটাই থাকে না। আপনি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল বা এসএসকেএম কোথাও একটা চলেছেন, দেখবেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে রাতভর তারা লাইন দিয়ে ডাক্তার দেখাবে বলে। সেই জন্যই এই কার্ড দেওয়ার সিস্টেমটা কোনো স্বাস্থ্য ব্যবস্থার জন্য উন্নত স্বাস্থ্য ব্যবস্থার লক্ষণ নয়। ওই পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের মানুষটি যাতে তার ব্লক পরিষেবা যদি উন্নত হয় স্বাস্থ্য, প্রথম কথা আমাদের রোগগুলো বড় হয় তখনই যখন গ্রামীণ স্থানীয় স্তরে সেগুলো নেগলেক্টেড হয়, কারণ সেখানে কোনো পরিকাঠামো নেই। আমাকে যদি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সত্যিকারের ভাবতে হয় তাহলে ওই গ্রামীণ স্তর থেকে ভাবতে হবে যাতে এত লোককে কলকাতা আসতেই না হয়। এত লোককে কলকাতা আসতে হবে কেন? কারণ রোগটা হাতের বাইরে চলে যায় একটা সময়, তখন সে আসতে বাধ্য হয়। আরে আসতে বাধ্য হওয়া আমার যে স্বাস্থ্যসাথী কার্ড, ওই কার্ডে আমার হয়তো, তাও সবাই পায় না, এই পরিষেবা সবাই পায় না, বা অনেককে এক্সট্রা টাকা দিতে হয়। আমি তাও ধরছি যারা পেলেও এই যে দীর্ঘ একটা যাওয়া কলকাতায় থাকা, খরচ, লোক বলের অভাব কোথা থেকে করবে? এটা নেতারা বুঝতেই পারবেন। নেতারা কি করে, যখনই অসুখ বিসুখ হয় ফোন করে উডবানে চলে আসে, ডাক্তার গিয়ে তাদের দেখে আসে। জঙ্গলমহল থেকে যে লোকটি পিজি হসপিটালে বা মেডিকেল কলেজে আসছে একটা কার্ড নিয়ে, কি করে কি অবস্থার মধ্যে দিয়ে সেখানে পৌঁছেছে কোনো ধারণা আছে কারো? এমার্জেন্সির ক্ষেত্রে বেশিরভাগই কিন্তু মৃত্যু ঘটে। এবং যখন হসপিটালে এসে বেড পাওয়া যায় না, তারা কিন্তু বাধ্য হয় ঘটি বাটি বেচে নার্সিং হোমে যেতে, সেখানেও দালাল ঘুরে বেড়াচ্ছে। আপনি চাইলেই কিন্তু এন্ট্রি পাবেন না, বেড নেই। কারণ এত লোক যদি রেফার হয় তাহলে বেড পাওয়া সম্ভব নয়। তাহলে রেফার কমাতে গেলে আপনাকে একদম স্থানীয় পরিকাঠামো ভালো করতে হবে স্বাস্থ্যের, যা পশ্চিমবঙ্গে একদম ভেঙে পড়েছে। এই আলোচনা শেষ হবে না, যা বুঝতে পারছি কথা বলতে থাকলে। আমি খুব জেনে শুনে একটা প্রশ্ন করছি। সবাই জানে আপনি ঘোষিত বামপন্থী, তো 21-এ আমরা দেখেছি কি হয়েছে, নির্বাচনে একেবারে শূন্য হয়ে গিয়েছিল বামেরা। তো এখন এবারের ভোটে একটা প্রচার ইতোমধ্যে শুরু হয়েছে যে আর রামে ভোট নয়, এবারে ভোটটা বামে দিতে হবে। অন্যদিকে বিজেপিও কিন্তু নানা রকম ভাবে চেষ্টা করছে যাতে এবারে ভোটটা তারা পায়, বামেদের যে ভোটের অংশটা। আমরা দেখেছি সমীর ভট্টাচার্য বলেছেন আরেক সুযোগ দিতে তারা পারবেন, বামেরা পারবে না। অমিত শাহ তিনি এসে যখন 35 পাতার চার্জশিট পেশ করলেন, তিনিও বলছেন বামপন্থীরা এর থেকে ভালো ছিল। বোঝাই যাচ্ছে যে একটা বামেদের একটা খুশি করার চেষ্টা। কি হবে, কি মনে হয়? দেখুন, 21-এ শূন্য হয়ে গিয়েছিল সিপিআইএম, বামরা নয়। বাম সারা পৃথিবীতে আছে, বাম পৃথিবীর যতটা জুড়ে আছে ততটা জুড়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস কেউ নেই। তাই ফ্যাকচুয়ালি ইনকারেক্ট, বাম শূন্য হয়নি 21-এ। এবার পয়েন্ট হচ্ছে সিপিআইএম বা বাম, যে বামপন্থী দলগুলো পশ্চিমবঙ্গের, এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এই দুটোর মধ্যে যদি আপনি পলিসিগত কোনো ডিফারেন্স দেখাতে পারেন, আমি কোনো একটা দলকে সমর্থন করব। পলিসিগত, এরা স্বাস্থ্যসাথী করে, ওরা আয়ুষ্মান ভারত করে, দুটোর ক্ষেত্রে একই প্রবলেম। বামেরা হলে কি করবে বলছি আমি, একই প্রবলেম। এরা কন্ট্রাকচুয়াল জবে বিশ্বাস করে, তৃণমূল কংগ্রেস ভর্তি সব কন্ট্রাকচুয়াল জব। আপনি দিল্লির দিকে তাকান, সমস্ত সরকারি দপ্তর, রেল বলুন, ব্যাংক বলুন, সব কন্ট্রাকচুয়াল জব, কোনো পার্মানেন্ট চাকরি নেই, রিক্রুটমেন্ট বন্ধ। ইকোনমিক পলিসি এক, ওরা মনে করে কিছু টাকা বড়লোকরা প্রচুর পাবে, আর তার থেকে কিছু চুইয়ে পড়লে ট্রিকল ডাউন ইকোনমি, কিছু লোক তার হাতে টাকা আসবে। বিকল্প পশ্চিমবঙ্গের ব্যবস্থা,
আবার বললাম ইউপিএ ওয়ানের এক্সাম্পল দিয়েছি আপনাকে। হুম, হুম, হুম। তাই বিকল্প স্বাস্থ্য ব্যবস্থা, বিকল্প শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গের বামপন্থীরা একমাত্র দিয়েছে এবং দিতে পারে। সেটা নিয়ে আপনি বিতর্ক করতে পারেন, আপনার পক্ষে বিপক্ষে মত থাকতে পারে, সেটা স্বাভাবিক। কিন্তু আবারও বলছে, অর্থনীতিতে বলুন, কৃষিতে বলুন, শিক্ষায় বলুন, স্বাস্থ্যে বলুন, আপনি কেরালার দিকে তাকান, বিকল্প ব্যবস্থা এবং সেটাকে সাকসেসফুলি রান করে নিয়ে যাওয়ার মতো বিকল্প বামপন্থীদের কাছেই আছে। আমার কাছে এই কৌশলগুলো বিজেপি বা তৃণমূলের মানে দুজনেই বামেদের ভোটটা চাইছে, কারণ তারা মনে করছে ভোট ভাগ হলে সত্যিই তো লস। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় এসেছিলেন, তিনি তো ভোট ভাগাভাগির মধ্যে দিয়ে আসেননি, বাম অর নো বাম এই ভোটটা পেয়েছিলেন। সেখানে কংগ্রেস ছিল, বিজেপি ছিল, যত রকম পার্টি ছিল সবার ভোট ছিল। তিনি কিন্তু একার জোরে ক্ষমতায় আসেননি। এখনো অবধি প্রমাণিত হয়নি যে শুধু তৃণমূল কংগ্রেস আর অন্য কোনো সাপোর্ট না থাকলে কি হতে পারে। আমার বক্তব্য যে যেহেতু দুটো দলের মধ্যে কোনো প্রিন্সিপালি কোনো পার্থক্য দেখতে পাই না আমি। একটা কথা দেখবেন, যে কোনো আলোচনায় যখন দুর্নীতির কথা ওঠে, তৃণমূলকে আক্রমণ করে তৃণমূল বলে, হ্যাঁ এ কথা বিজেপির কাছে কি শুনবো, ওর তো এত দুর্নীতি। কেউ বলতে পারে না যে আমার তো ভাই দুর্নীতি নেই, তোমারই শুধু দুর্নীতি। এ বলে তোমার মুখে দুর্নীতির কথা শুনবো না, কারণ তুমি এই দুর্নীতি করেছো। তার উত্তরে বিজেপি বলে তোমার মুখে দুর্নীতি শুনবো না, তুমি এই দুর্নীতি করেছো। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে চার্জশিট দিলেন, আমার বক্তব্য সেই চার্জশিটটা যেখানে যেখানে দেওয়ার ছিল, সেটা আরজি কর হোক, সেটা গরু, কয়লা, বালি, নানা কিছুতে চার্জশিট দেওয়ার ছিল, দিতে পেরেছেন কি? দিতে পারেননি। ভোটের ময়দানে তো ইস্যু করছেন, অভয়ের মাকে প্রার্থী করেছেন। ভোটের জন্য করছেন, ভোট পাওয়ার জন্য করছেন। যেখানে চার্জশিট দেওয়ার কথা সেখানে যিনি চার্জশিট দিতে পারেন না, তাহলে আজকে যে চার্জশিট উনি দিচ্ছেন, দ্যাটস মক চার্জশিট। হাতির দুরকম চার্জ হয়, একটা মক চার্জ, একটা রিয়েল চার্জ। মক চার্জ যারা একটু জঙ্গল করে তারা জানে, ট্রাম্পিং করে, আওয়াজ করে, কিন্তু জানি হিট করবে না, ওটা মক চার্জ। আর সত্যিকারের চার্জ আলাদা জিনিস। এই চার্জশিটটা যে মক চার্জশিট, এটা আসলে চার্জশিট নয়। তাই আমি ও পক্ষে নই। আমার যা পক্ষ, সেটা আবারও বলছি আমি, সেটা বাম, এবং বৃহৎ অর্থে বাম। বামদের এমন নয় তারা ত্রুটি মুক্ত, প্রচুর ত্রুটি আছে, সমালোচনার প্রচুর জায়গা আছে, কিন্তু এমন একটি দল বা যাই হোক একটা ভাবনা যেখানে আলোচনা করা যায়, সমালোচনা করা যায়। এমন নয় এই অন্য দলগুলোতে সবাই বলেন একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী প্রার্থী, উনি বলেন একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী প্রার্থী। কেন? আমি একটা ব্যক্তি মানুষ, আমার মেধা আছে, মনন আছে, ভাবনা আছে, শিক্ষা আছে, পড়াশোনা আছে, আমরা প্রার্থী। আমি প্রার্থী নই কেন? কেন আমাকে মোদির বা মমতার কথা ভেবে ভোট দিতে হবে? কেন? যে দলের নিজের কর্মীদের, নিজের প্রার্থীদের কোনো অস্তিত্ব নেই, যে দল নিজের প্রার্থীদেরই সম্মান করতে পারে না, সে পশ্চিমবঙ্গের মানুষকে কি সম্মান করবে? আগে তো তাকে বলতে হবে যে আমার প্রার্থীরা প্রত্যেকে ইম্পর্টেন্ট লোক, তাদেরকে দেখে, তাদেরকে বুঝে ভোট দিন, আমার মুখ দেখে ভোট দেবেন না। এই প্রসঙ্গে আমি আর একটা প্রশ্ন করব, শেষ প্রশ্ন। এটা তো অস্বীকার করার কোনোই জায়গা নেই যে মুখ ভিত্তিক রাজনীতির একটা ট্রেন্ড চলছে। আমরা আগেও দেখেছি জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য সময়ও তাদের কি ক্রেজ ছিল, তাদেরকে দেখেও যে ভোট দেওয়ার বিষয়টা বামপন্থীদের মধ্যে বা বাম মহলে, শুধু সিপিআইএমই আমি যদি বলি, সেরকম কোনো মুখ এই প্রজন্ম কি তৈরি হয়েছে? আমি বলছি মুখ দেখে, মানে আমি বলছি প্রত্যেকটা মুখকে আলাদা করে দেখা হোক, যে যে কেন্দ্রের প্রার্থী তার মুখটা দেখা হোক। এখন যে বাইনারি চলছে, তৃণমূল বলছে মমতা ব্যানার্জিকে থেকে ভোট দিন আর কাউকে দেখতে হবে না, বিজেপি বলছে মোদীকে থেকে ভোট দিন, কাউকে দেখতে হবে না। কেন? প্রত্যেকটা কেন্দ্রের প্রার্থীদের মুখ আলাদা করে দেখুন, বিচার করুন, আপনি কেমন ছিলেন, কি পেয়েছেন, বিচার করুন, ভোট দিন। এইটা যদি আপনি না করেন, তাহলে যখন চুরি হচ্ছে তার দায় তো আপনাকে নিতে হবে। বিজেপির বিরুদ্ধে যে যে দুর্নীতির অভিযোগ আছে তার দায় মাননীয় প্রধানমন্ত্রীকে নিতে হবে, কারণ তিনিই মুখ। আবার তৃণমূলের বিরুদ্ধে যা যা অভিযোগ আছে দুর্নীতির, তার দায় মাননীয় মুখ্যমন্ত্রীকেই নিতে হবে, কারণ তিনিই মুখ। আমি কাজের কৃতিত্বের দাবিদার হব, কিন্তু চরম দুর্নীতিতে যখন রাজ্য এবং দেশ ভরে যাচ্ছে, তার দায় আমি নেব না। এটা অ্যাবসলিউটলি ভণ্ডামি, অ্যাবসলিউটলি দ্বিচারিতা। তাই এই দুটোর মধ্যে আমি অন্তত বাঁচতে পারবো না। আমার কাছে একটা বামপন্থকে সমর্থন করা মানে তাকে ভোটে জিততেই হবে, তাকে ক্ষমতায় যেতেই হবে, ব্যাপারটা এরকম নয়। আমি চাই তারা যাক, হাজারবার চাই। আমি মনে করি যে অবস্থা আছে তার থেকে তারা বেটার চালিয়েছিল এবং চালাবে, তাই 100 বার চাই। কিন্তু ওই নিজের পকেট ভরার নামে দেশের মানুষের সেবা করার দোহাই দিয়ে এই দুটো দলের মধ্যে কাউকে বেছে নেওয়ার মধ্যে আমি অন্তত আমাদের তাহলে নির্দিষ্ট একটা মুখের দরকার নেই।
দেখুন একটা মুখ, বিকল্প এটাই, একাধিক মুখ। হ্যাঁ দেখুন আমার মানে তাই ছিল, যখন হুম। জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার প্রশ্ন উঠেছে তখন জ্যোতি বসুর বিরুদ্ধে কথা বলার লোক ওনাদের দলেই ছিল। এমন তো নয় যে উনি যেটা বলছেন সেটাই হচ্ছে, এবং উনি সেটা নিজেই বলেছেন ঐতিহাসিক ভুল। হ্যাঁ, এবং ওনার ওনার দলের মধ্যে যে কোনো বামপন্থী দলে হুম। এই যে এতগুলো মত দেওয়ার যে জায়গা, সেখানে সঠিক সিদ্ধান্ত হতে পারে, ভুল সিদ্ধান্ত হতে পারে, কিন্তু আমার বক্তব্য জায়গা মত আছে রাখার বাকিদের জায়গা। কথা দেওয়ার। হুম। বাকিরা কি অন্য কোনো দলে বলতে পারবেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে পারবেন যে আপনি এটা ভুল বলছেন? চাকরি থাকবে? থাকবে না, আপনারাও জানেন থাকবে না, বা বিজেপিতে একই অবস্থা। তো এই একটা ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে আমি কেন থাকবো, যেখানে আমার কোনো সে নেই, যেখানে আমার দলের, সে তো দলের মালিকের মতো ব্যবহার করে যে তুমি থাকবে তুমি থাকবে না, দল ফল কিছু না, আমি বলছি না শেষ কথা, আমার কথাই শেষ কথা। এই মানসিকতা পশ্চিমবঙ্গে ছিল না। এবং আরেকটা কথা বলে শেষ করছি, আপনাদের হুম। পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেক লড়াই, আন্দোলন, খুনো খুনি, মারামারি বহু কিছু হয়েছে, হয়নি তা নয়, আগেও হয়েছে, এ নতুন কিছু নয়। কিন্তু পার্থক্য একটা, এই যে পঞ্চায়েত আমাকে দখল করতে হবে তার কারণ এটা নয়, যে পঞ্চায়েতকে বিরোধী শূন্য করতে হবে তার কারণ এটা নয় যে ওই অঞ্চলের পুরো বালি কয়লা গরু যা আছে সব আমি খাবো, এটা কারণ ছিল না। বামপন্থীদের মধ্যে তার রাজনৈতিক মতাদর্শ ছিল, সেটা নিয়ে ভুল ঠিক বিতর্ক হতে পারে, কিন্তু তারা ক্ষমতা দখল করতে চেয়েছে, তারা মনে করেছে তাদের যে বিকল্প অর্থনীতি আছে, শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, যা আছে সেটা তারা তারা তার প্রয়োগ করতে পারবে যদি তারা ক্ষমতায় থাকে। এটার জন্য তারা ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেনি যে ক্ষমতায় থাকলে আমার 5 কোটি টাকার বাড়ি হবে, আর 50 কোটি ব্যাংক ব্যালেন্স হবে, আমার ছেলেমেয়েরা সব ভাইরা বন্ধুরা লাখ লাখ টাকা রোজগার করবে 34 বছর ধরে, এই জন্য ক্ষমতা টিকিয়ে রাখতে হবে, এই প্র্যাকটিসটা বামপন্থীদের মধ্যে ছিল না। মানে বামপন্থীদের চরম শত্রু এই কথা বলতে পারবে না, একটা দুটো ব্যতিক্রম বাদ দিলে আপনি। সেই জন্য এই যে ক্ষমতা টিকিয়ে রাখার, লোকে বলে যে বামপন্থীরা এই করেছে সেই করেছে, 100 বার করেছে, কিন্তু তার সব ঠিক কাজ করেনি। একই সঙ্গে এটাও সত্যি, এই বালি কয়লা গরু শিক্ষা সবকিছু টাকাটা নিজের পকেটে তোলার জন্য তারা ক্ষমতা টিকিয়ে রাখতে চাননি। তাই আবার বললাম, যাদের কাছে ক্ষমতায় টিকে থাকার এক প্রধান উদ্দেশ্য হচ্ছে নিজেদের স্বাচ্ছন্দ্য, জীবনযাত্রা আমূল পরিবর্তন। শুনি কলকাতা থেকে নাকি ডায়মন্ড হারবার বলুন বা সব জায়গায় এখন চপার যায়, প্লেন যায়, তোমার হেলিকপ্টার যায় আপনার। বিজেপিতে ছেড়ে দিন, যখন এনারা আসেন বলছে দেশের সেবা করতে আসেন, আর শুনেছি রাজারহাটে নিউটানার বিরাট বড় হোটেল আছে 5 স্টার, সেখানে থাকেন। প্রচন্ড দেশের লোকের জন্য ওনাদের প্রচুর মায়া, প্রচুর দয়া। ওই বিরাট 5 স্টার হোটেল ছাড়া কেউ থাকতেই পারেন না, মানে ঘাম পড়লে ওনাদের অসুবিধা হয়, 5 স্টার হোটেলে থাকতে হয়, যে দেশের সেবা করার জন্য একদম বিরাট চিন্তা হচ্ছে তাদের। এই একজন সচেতন মানুষ হিসেবে এই দৃষ্টতার মধ্যে, এই বিচারিতার মধ্যে আমি কেন থাকবো, যখন বুঝতে পারছি এটা আমি থাকবো না। তাতে আমি ক্ষমতায় থাকলাম কি ক্ষমতায় না থাকলাম আমার কাছে কিছু যায় আসে না। আমার পক্ষ যা আমি ঠিক মনে করেছি, যাকে আমি সঠিক মনে করি, আমি তার দিকেই আছি।